বন্ধুরা, একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সঙ্গে গাড়িতে করে অফিস যেতেন, কিন্তু পথে যেখানে ট্রাফিক সিগন্যাল বা লাল বাতিতে গাড়ি থামতো সেখানেই কিছু ভিখারি এসে তাদের গাড়িকে ঘিরে ধরত এবং সাহায্যের জন্য হাত পাতত। তাদের মধ্যেই ছিল এক ছোট্ট ছেলে। কখনো সে বেলুন বিক্রি করত, কখনো কলম, আবার কখনো খেলনা। প্রতিদিন সে একই গাড়ির পাশে এসে দাঁড়াতো। ধীরে ধীরে সেই মহিলার হৃদয়ে ছেলেটির জন্য একটি কোমল অনুভূতি জন্ম নিতে শুরু করল। তার সরল কথা আর নিষ্পাপ মুখ দেখে মহিলা মুগ্ধ হয়ে যেতেন। কিন্তু একদিন হঠাৎ ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়। এই খবর পেয়ে ওই মহিলা দৌড়ে হাসপাতালে পৌঁছন এবং সেখানে গিয়ে এমন এক বড় সত্যের মুখোমুখি হন যা তার জীবনকেই পাল্টে দেয়। কেননা সেই ছেলে আর কেউ নয়, তার নিজের সন্তান। হ্যাঁ বন্ধুরা, ওই ছেলেটিকে জন্ম দেওয়ার পর কোনো এক কঠিন পরিস্থিতিতে তাকে ছেড়ে গিয়েছিল ওই মহিলা। এখন ৮ বছর পর সেই সন্তান রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে, খেলনা বিক্রি করছে, ভিক্ষা করছে। এই সত্য জানতে পেরে ওই মহিলা কান্নায় ভেঙে পড়েন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি হয়েছিল যে একজন মা নিজেই তার শিশুকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? আর যখন তার স্বামী এই ঘটনাটি জানতে পারেন তখন তিনি কি করেন? এই কাহিনীটি এক মা ও সন্তানের হৃদয় ছোঁয়া সম্পর্কের গল্প, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। এটি দিল্লিতে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে প্রতিটি গলিতে যেন লুকিয়ে থাকে কোনো না কোনো গল্প। তেমনি এই ঘটনার সূত্রপাত হয় লক্ষ্মীনগর থেকে। এখানেই বাস করত সুমন ও সীমা। সুমন ছিল একজন পরিশ্রমী ও বুদ্ধিমান মানুষ। লক্ষ্মীনগরে তার একটি কম্পিউটার ও ল্যাপটপের দোকান ছিল। সে থাকত নয়ডার খোড়া কলোনিতে তার স্ত্রী কমলের সঙ্গে। সীমা ছিল এক শিক্ষিত ও সংবেদনশীল মেয়ে। তার সরলতা ও বুদ্ধিমত্তা সুমনকে মুগ্ধ করেছিল। তাদের বিয়ে হয়েছে অনেক বছর। প্রতিদিন সকালে তারা একসঙ্গে গাড়ি করে নয়ডা থেকে লক্ষ্মীনগর দোকানে যেতেন। দোকান ভালো চলত। সীমা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুজনেই তাদের সন্তানকে নিয়ে খুব উত্তেজিত ছিলেন। কিন্তু একদিন লক্ষ্মীনগরের ট্রাফিক সিগন্যালে একটি নতুন কাহিনী জুড়ে যায় তাদের জীবনে। লক্ষ্মীনগরের রেড লাইট ছিল দিল্লির ব্যস্ততম ট্রাফিক, যেখানে গাড়ি থামা ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিবার যখন তাদের গাড়ি সেখানে থামত তখন কিছু পথ শিশু ও দরিদ্র মানুষ এসে গাড়িগুলোকে ঘিরে ধরত। কেউ ভিক্ষা চাইত, কেউ ফুল বিক্রি করত, আবার কেউ গাড়ির কাঁচ মুছে দিত। এই শিশুদের মধ্যেই ছিল 10 বছর বয়সী একটি ছেলে, নাম ভোলা। ভোলা কখনো বেলুন বিক্রি করত, কখনো পেন, আবার কখনো ছোট ছোট খেলনা। একদিন যখন সুমনের গাড়ি সিগন্যালে থামে তখন ভোলা এসে হাজির হয়। তার হাতে ছিল রং বেরঙের বেলুন। সে সীমার দিকে তাকিয়ে বলে, আন্টি, বেলুন নিন না, খুব ভালো বেলুন। সীমা মুচকি হেসে বলল, আমি বেলুন নিয়ে কি করব? ভোলা মিষ্টি সুরে বলল, আন্টি, আপনার বেবিকে দিয়ে দেবেন। সীমা হেসে বললেন, আমার বেবি তো এখনো জন্মায়নি, বড় হতে হতে তো তোরই বেলুন ফুটে যাবে। ভোলা একদম সরলভাবে বলল, না আন্টি, আপনি যদি না ফোটান তবে বেলুন ফুটবে না। ছেলেটির সরলতা দেখে সীমার মন গলে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ভোলা উত্তর দিল, আন্টি, আমার নাম ভোলা। সীমা হেসে বলল, খুব সুন্দর নাম। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং 2টো বেলুন কিনলেন। পয়সা দেওয়ার সময় তিনি চুপিসারে অতিরিক্ত 100 টাকা ছেলেটির পকেটে গুঁজে দিলেন। ভোলার চোখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ল। সে খুশি হয়ে অন্য গাড়ির দিকে চলে গেল। সেদিন সিগন্যালের বাতি সবুজ হয়ে গেল আর সুমন গাড়ি চালিয়ে এগিয়ে গেল। কিন্তু সীমার চোখ তখনও ভোলার দিকেই ছিল। ভোলার প্রতি তার মনে এক অজানা গভীর টান জন্ম নিচ্ছিল। সেই দিনটার পর থেকে ভোলা আর সীমার দেখা প্রায় নিয়মিত হতে লাগলো ওই জায়গায়। প্রতি 2-4 দিন পর পর যখনই গাড়ি সেই সিগন্যালে থামতো তখন ভোলা তার ছোট্ট ঝুড়ি বা বেলুন নিয়ে এসে হাজির হতো ওদের গাড়ির পাশে। কখনো সে কলম বিক্রি করত, আবার কখনো ছোট খেলনা। একদিন সীমা দেখলো যে ভোলা কলম বিক্রি করছে। সে গাড়ির জানালা নামিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভোলা, আজ বেলুন নয় কলম বিক্রি করছো? ভোলা হেসে উত্তর দিল, আন্টি, বেলুন তো ফেটে যায়, এতে ক্ষতি হয়। এই কলমটা নিন না, 10 টাকায় একটা। সীমার কলমের প্রয়োজন ছিল না।
তবু ভোলার সেই নিষ্পাপ চেহারা ও কথা আবারও তার হৃদয় ছুঁয়ে গেল। সে 5টা কলম কিনে ফেলল আর আগের মতোই বাড়তি কিছু টাকা চুপি চুপি ভোলার হাতে গুজে দিল। এভাবেই ধীরে ধীরে ভোলা আর সীমার মধ্যে এক অদ্ভুত অদৃশ্য বন্ধন তৈরি হলো। ভোলার সরলতা, নিষ্পাপ মন আর কঠোর পরিশ্রম সীমার খুব ভালো লাগতো। সে যেন ভোলার সঙ্গে কথা বলার জন্য সবসময় মুখিয়ে থাকত। আর ভোলাও সীমাকে আন্টি বলে ডেকে তার ছোট ছোট কথাগুলো ভাগ করে নিত। সে বলতো, আমি সঙ্গম বিহারের বস্তিতে ঠাকুমার সঙ্গে থাকি। ভোলার কথায় প্রকাশ পেল সে যা উপার্জন করে সব কিছু তার ঠাকুমাকে দিয়ে দেয়। ভোলার এইসব কথা শুনে সীমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হতো। প্রতিবার সে কিছু না কিছু কিনত আর তার সঙ্গে ভোলাকে 50 থেকে 100 টাকা অতিরিক্ত দিত। সুমনও সীমার এই ব্যবহারকে সম্মান করত। সে বলতো, তোমার মনটা খুব বড়, তুমি এই বাচ্চাদের যেভাবে সাহায্য করো সেটা সত্যিই প্রশংসনীয়। কিন্তু সীমার মনে ভোলার প্রতি যা জন্ম নিচ্ছিল তা কেবল সহানুভূতি নয়, তা যেন ছিল অজানা একটা বন্ধনের মতো, যে বন্ধনের মানে তখনও সীমা জানত না। একদিন যখন সীমাদের গাড়ি সিগন্যালে থামে তখন সীমার চোখ ভোলাকে খুঁজতে থাকে। সে চাইছিল গাড়িটা একটু থেমে থাকুক আর আজও ভোলার সঙ্গে দেখা হোক, কিছু কথা হোক। কিন্তু সেই দিন ভোলা কোথাও ছিল না। সীমার মন অস্থির হয়ে উঠল। ঠিক তখনই কয়েকজন ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে ওদের গাড়ির পাশে দাঁড়ালো। তারপর একজন বলল, আন্টি, আপনি ভোলাকে খুঁজছেন? সীমা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ভোলা কোথায়? আজ তো ওকে দেখছি না। তখন একজন বলল, আন্টি, ভোলার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কথা শুনে সীমার হৃদয় যেন থমকে গেল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি বলছো তোমরা? কখন? কিভাবে হলো? এখন কোথায় ভোলা? বাচ্চারা জানালো, সকালে যখন সে বাড়ি থেকে রওনা দেয় এই ট্রাফিক সিগন্যালে আসার জন্য, তখন একটি দ্রুত গতির গাড়ি তাকে ধাক্কা মারে। তারা আরও বলল, আন্টি, ওর অবস্থা খুব খারাপ, মাথায় অনেক চোট লেগেছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে। সীমার চোখে জল চলে এলো, তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে সঙ্গে সঙ্গে সুমনকে বলল, আমাকে ভোলার বাড়ি নিয়ে চলো প্লিজ, আমার মনটা খুব অস্থির লাগছে। সুমন বলল, সীমা, আমি এখন দোকানে যাচ্ছি, তুমি বাচ্চাদের সঙ্গে যাও ওদের বাড়ি, যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমাকে ফোন করে জানিও। সীমা 2 বাচ্চাকে সঙ্গে নিল এবং একটি অটো ধরে রওনা দিল সঙ্গম বিহারের দিকে। রাস্তায় তার মন ভীষণ অশান্ত ছিল। ভোলার সেই হাসি মুখ, নিষ্পাপ চোখ আর ছোট ছোট কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতেই পারছিল না কেন সে এতটা ব্যাকুল হয়ে পড়েছে, কিন্তু তার হৃদয় জোর গলায় বলছিল তাকে ভোলার কাছে পৌঁছাতেই হবে। সঙ্গম বিহারে পৌঁছানোর পর সীমা দেখল একটা ছোট্ট ঝুপড়ির সামনে এক বৃদ্ধা কাঁদছেন। সীমা তাকে দেখেই থমকে গেল। তিনি ভোলার ঠাকুমা ছিলেন এবং সীমা তাকে ভালো করেই চিনত। বৃদ্ধা মহিলা সীমাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি সীমার কাছে এসে হাউমাউ করে কেঁদে বললেন, আমি তোর ছেলেকে বাঁচাতে পারলাম না সীমা। এই কথা শুনে সীমার হৃদয় কেঁপে উঠল। কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, ভোলাই কি আমার ছেলে রজত? ভোলার ঠাকুমা চোখ ভরা জল নিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেন। এই কথা শুনে সীমার চারদিক যেন অন্ধকার হয়ে গেল। সে চিৎকার করে উঠল, আমার ছেলে, আমি তো তাকে চিনতেও পারিনি, আমি কত ভাগ্যহীনা। সে মাথা ঘুরে পড়ে গেল। পাড়ার মহিলারা ছুটে এসে তাকে সামলালো। সবাই অবাক হয়ে ভাবছিল, এমন সুন্দর আর শিক্ষিতা মহিলার ছেলে কিনা রাস্তায় দাঁড়িয়ে বেলুন বিক্রি করছে। সীমার জ্ঞান ফিরে এলে সে ঠাকুমার কাছে সব জানতে চাইল। ঠাকুমা জানালেন, ভোলাই হলো সীমার নিজের ছেলে রজত। বন্ধুরা, রজত আসলে সীমারই ছেলে ছিল, যাকে সে বহু বছর আগে নিজের শাশুড়ির কাছে রেখে দিয়েছিল। সীমার চোখের জল আর থামছিল না। সে বলল, আমি ওকে দেখতে চাই, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো। সীমার রজতের এই হৃদয় বিদারক কাহিনী পুরোপুরি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2005 সালে। তখন সীমা লখনৌয়ের বাসিন্দা, তার বয়স মাত্র 18। কলেজে পড়াকালীন সময় সীমা এক ছেলেকে ভালোবেসে ফেলে, যার নাম ছিল মোহিত। মোহিত ছিল এক স্মার্ট আর বেপরোয়া ছেলে, কিন্তু তার পরিবার এই সম্পর্ক মানতে রাজি হয়নি। সীমার বাবা মা সীমাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু সীমা কারোর কথা শোনেনি। সে মোহিতকে নিয়ে আদালতে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ের 1 বছর পর অর্থাৎ 2006 সালে সীমা ও মোহিতের ছেলে রজতের জন্ম হয়। সীমা তখন নিজের ছোট্ট সংসারে খুব খুশি ছিল, কিন্তু খুব শীঘ্রই তার স্বামী এবং শ্বশুরের আসল চেহারা তার সামনে আসে। মোহিত ছিল এক গ্যাংস্টারের ছেলে এবং সে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল। সীমা অনেকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু মোহিত সরেনি। 2007 সালে মোহিত ও তার বাবাকে তাদের শত্রুরা খুন করে ফেলে। এরপর সীমা একেবারে একা হয়ে পড়ে। তখন তার একমাত্র ভরসা ছিল তার ছেলে রজত।
এই সময় তার বাবা মা হঠাৎ করে তার কাছে আসেন। তারা বলেন, সীমা, মোহিতা নেই, তোমার বয়স এখনো কম, তুমি নতুন জীবন শুরু করো, আমরা তোমার আবার বিয়ে দেব, কিন্তু একটা শর্ত, তোমায় রজতকে ছেড়ে দিতে হবে। সীমা এই প্রস্তাবে রাজি হয়নি, সে তার ছেলেকে ছাড়তে চায়নি, কিন্তু পারিবারিক চাপ আর সমাজের ভয়ে শেষমেশ রজতকে নিজের শাশুড়ির কাছে রেখে আসে সীমা। রজতকে ছেড়ে আসার সময় সীমার মনটা ভেঙে গিয়েছিল। কিছুদিন পর তার বাবা মা তার বিয়ে ঠিক করেন সুমন নামের এক ভালো ছেলের সঙ্গে। সুমন ও তার পরিবারকে সীমার আগের জীবন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তাকে একজন কুমারী মেয়ে হিসেবে দেখানো হয়েছিল এবং খুব দ্রুত সীমার বিয়ে হয় সুমনের সঙ্গে। সুমন ছিল এক ভালো ঘরের ছেলে, সে সীমাকে খুব ভালোবাসতে শুরু করে এবং দুজনের জীবন শান্তিতে চলতে থাকে। কিন্তু সীমা তার ছেলে রজতকে কখনো ভুলতে পারেনি। একা একা বসে রজতের কথা মনে করে কাঁদত, তবে সুমনকে সে কোনো কথাই বলতো না। এদিকে রজতের জীবনে এক বিশাল ঝড় নেমে আসে। তার কাকার মৃত্যু হয়। কাকার মৃত্যুর পর পরিবারের সবাই রজতকে একটা বোঝা হিসেবে দেখতে শুরু করে, কারণ রজত তার কাকা, কাকিমা আর ঠাকুমার সঙ্গে থাকতো, আর পুরো পরিবারের খরচ চলত তার কাকার আয়। এরপর রজতের ঠাকুমা তাকে সামলাতে লাগলেন, কিন্তু পরিবারে নিয়মিত ঝামেলা চলতে থাকায় তার পিসি একদিন রজত আর ঠাকুমাকে নিয়ে চলে এলেন দিল্লির সঙ্গম বিহারে। সেখানে রজত আর তার ঠাকুমা একটি ছোট্ট ঝুপড়িতে বসবাস করতে শুরু করে। পিসি রোজ মজদুরি করত আর ঠাকুমা রজতের দেখভাল করতেন। রজত যখন 10 বছরের হয় তখন সে দেখতে পায় রাস্তাঘাটে অনেক বাচ্চা নানান জিনিস বিক্রি করে টাকা রোজগার করছে। তখন রজত ও নিজের ঠাকুমার পাশে দাঁড়াতে চেয়ে বেলুন, কলম আর খেলনা বিক্রি করতে শুরু করে। ঠাকুমা প্রথমে বাধা দিলেও রজত ওরফে ভোলা বলেছিল, ঠাকুমা, আমি জিনিস বিক্রি করে টাকা উপার্জন করব আর তোমায় দেব। এভাবেই রজত লক্ষ্মীনগরের সিগন্যালের পাশে জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। বন্ধুরা, এই ছিল সীমা রজতের অতীতের গল্প। এবার ফিরে আসি বর্তমানের গল্পে। সীমা আর ভোলার ঠাকুমা তখনই হাসপাতালে পৌঁছে গেলেন। ভোলার পাশে তখন তার পিসি ছিলেন। পিসি জানালেন ভোলার অবস্থা খুবই সংকটজনক। ডাক্তারেরা বলেছেন মাথায় গভীর আঘাত রয়েছে আর বাঁচার সম্ভাবনা খুব কম। সীমা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল আমার ছেলে যেন বেঁচে যায়। ওদিকে সুমন সীমাকে ফোন করলো। সীমা বলল, সুমন, একটা ছোট ছেলের অবস্থা খুব খারাপ, আজ আমি দোকানে যেতে পারবো না। সুমন ভেবেছিল সীমা হয়তো কোনো অচেনা ছেলের জন্য এত চিন্তিত। সে বলল, সীমা, দিল্লিতে প্রতিদিনই এমন দুর্ঘটনা হয়, তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? তার পরিবার নিশ্চয়ই দেখবে ওকে। কিন্তু সীমা কিভাবে বলবে ওই ছোট ছেলেটাই তার নিজের ছেলে? সে ফোন বন্ধ করে দিল এবং ভোলার শয্যার পাশে বসে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগলো। 2 দিন কেটে গেল। তৃতীয় দিনে ডাক্তারেরা জানালেন ভোলা এবার জ্ঞান ফিরে পেয়েছে। সীমা দৌড়ে ছুটে গেল তার পাশে। ভোলা দুর্বল কণ্ঠে বলল, আন্টি, আপনি এখানে? কোমলের চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। সে বলল, আমি আন্টি নই, আমি তোমার মা। সে ভোলার কপালে হাত বুলিয়ে দিল। তবে ডাক্তাররা ভোলাকে বেশি কথা বলতে নিষেধ করলেন। সীমা ঈশ্বরকে অগণিত ধন্যবাদ জানালো। পরবর্তী কদিন সীমা পুরো সময় ভোলার দেখাশোনায় কাটালো। সে সুমনকে ফোন করেনি এবং সে ফোনও বন্ধ করে রেখেছিল। এদিকে সুমন খুবই চিন্তায় পড়ে গেল। সে অবশেষে কিছু পথশিশুর কাছ থেকে ঠিকানা জেনে সোজা হাসপাতালে চলে এলো। সেখানে গিয়ে সে পুরো সত্যিটা জানতে পারল। রাগে দুঃখে তার চোখ জ্বলছিল। সে সীমাকে বলল, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি তোমার অতীতের এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়েছিলে। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। সীমা চুপ করে সব শুনে গেল। 1 সপ্তাহ ধরে সীমা ভোলার যত্ন করল। যখন ভোলা হাসপাতাল থেকে ছাড়া পেল তখন সে ভোলা আর তার ঠাকুমাকে আবার সঙ্গম বিহারে নিয়ে গেল। কিন্তু 15 দিন পর একদিন সুমন তার মাকে নিয়ে সঙ্গম বিহারে এসে হাজির। সীমাকে দেখে সুমন আবেগপ্রবণ হয়ে পড়ল আর সীমাও কান্নায় ভেঙে পড়ল। তখন সুমনের মা বললেন, সীমা, কেঁদো না মা, তুমি আর ভোলা দুজনেই আমাদের বাড়ি চলো। সীমা বলল, মা, ভোলার ঠাকুমাও আমাদের সঙ্গে যাবেন। সুমন বলল, সীমা, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, রাগে অনেক ভুল কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করো, চলো সবাই মিলে একসঙ্গে থাকি। এরপর সীমা, ভোলা আর তার ঠাকুমা গিয়ে ওঠে সুমনের নয়ডার বাড়িতে। তখন সীমা গর্ভবতী ছিল। 3 মাস পর তার আরেকটি ছেলের জন্ম হয়। সারা বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যায়। আজ 2025 সালে ভোলা ওরফে রজতের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। সে পড়াশোনার পাশাপাশি সুমনের দোকানেও সাহায্য করে। তার ছোট ভাইয়ের বয়স 7। পুরো পরিবার এখন সুখে শান্তিতে নয়ডায় বসবাস করছে। ভোলার পিসি মাঝে মধ্যে এসে তাদের সঙ্গে দেখা করে যান। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় মা আর ছেলের সম্পর্ক কতটা গভীর আর অমূল্য। সাল কেটে যায়, দূরত্ব তৈরি হয়, তবুও মায়ের ভালোবাসা কখনো কমে না।
যদি এই কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে ভিডিওটিকে লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন বা। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় আপনার পরিবারের খেয়াল রাখুন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ এবং জয় হিন্দ।